হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। জিওগ্রাফি রিভিশন ক্লাস নাম্বার 13। আজকের টপিক হচ্ছে ভারতের জলবায়ু, যেখানে ভারতের জলবায়ুর উপাদান, মৌসুমী বায়ু, জলবায়ু অঞ্চল এইগুলো সম্পর্কে আলোচনা করব। পুরো কনসেপচুয়াল ক্লাস এবং তোমাদেরকে সহজে যাতে বোঝানো যায় চেষ্টা করব সেইভাবে বোঝানোর। এবং এই চ্যাপ্টারটায় অনেকের ডাউট থাকে, প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, সেটা চেষ্টা করব যাতে তোমাদের সুবিধা হয়। তো এর আগে 12টা ক্লাস অলরেডি হয়ে গেছে। 12টা ক্লাস প্লেলিস্ট করে সাজানো রয়েছে। সেই প্লেলিস্টের মধ্যে গিয়ে তোমরা দেখতে পারো। যারা নতুন আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে, যেখানে জিওগ্রাফি থেকে কোশ্চেন আসবে, প্রত্যেকটা পরীক্ষাকে টার্গেট করে ওভারঅল জিওগ্রাফির একটা রিভিশন এই এই ক্লাসগুলোর মাধ্যমে আমি তোমাদের করাচ্ছি। আজকের টপিক আমরা শুরু করব ভারতের জলবায়ু। আচ্ছা, যে জিনিসটা দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব সেটা হচ্ছে জলবায়ুর উপাদান। এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ। মেনলি আজকে কনসেপচুয়াল ক্লাস যেহেতু, তাই বোঝানোর ব্যাপারটাই বেশি থাকবে। আমরা দেখব জলবায়ুর উপাদান। জলবায়ুর উপাদান। আমি পশ্চিমবঙ্গের ভূগোল পড়িয়ে এসেছি এবং সেখানে জলবায়ু সম্পর্কে আলোচনা করেছি। পশ্চিমবঙ্গের ভূগোল পড়ানোর সময় বলেছিলাম যে ভারতের জলবায়ু আর পশ্চিমবঙ্গের জলবায়ুর যে প্রভাব, মানে যে ব্যাপারগুলো, সবই প্রায় এক। তো তোমরা যারা ওই ক্লাসটা দেখেছো, অধিকাংশ কাজটা সেখান থেকেই হয়ে গেছে। আজকে মোটামুটি বাকি যেটুকু অংশ রয়েছে সেটা কভার করবো। জলবায়ুর উপাদান জিনিসটা কি? কোনো একটা জায়গায় জলবায়ু কেমন হবে সেটা নির্ভর করবে সেই জায়গায় সেখানকার কিছু বিশেষ অবস্থার জন্য, বিশেষ কিছু জিনিসের জন্য, যেগুলোকে আমরা বলি উপাদান। তো ভারত নিয়ে আমরা আলোচনা করছি। তো ভারতের জলবায়ুর উপরও বেশ কিছু প্রভাব রয়েছে, বেশ কিছু জিনিস প্রভাব বিস্তার করে, সেইগুলোকে আমরা বলবো ভারতের জলবায়ুর উপাদান। তো প্রথম যে উপাদানটা আমরা পাবো সেটা হচ্ছে অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশগত অবস্থান মানে ভারত কোথায় অবস্থান করছে। ভারতের উপর দিয়ে বেশ কিছু অক্ষরেখা গেছে। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীকে বেষ্টন করে রয়েছে এরকম অক্ষরেখা, পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে অক্ষরেখা, যার মধ্যে আমাদের তিন অক্ষরেখা সম্পর্কে জানতে হবে আজকের চ্যাপ্টারে। 0°, 23.5 ডিগ্রি নর্থ, 0° হচ্ছে নিরক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এবং 23.5 ডিগ্রি দক্ষিণ সাউথ, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। একটু পরে এই জিনিসটার একটু প্রভাব রয়েছে ভারতের একটু নয়, মানে বড় সড়ো একটা প্রভাব রয়েছে, যেটা আমরা জানি। ভারতের মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা, সরি কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি, আমরা জানি এটা। 23.5 ডিগ্রি নর্থ, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, পশ্চিম ভারতের মাঝখান দিয়ে গেছে। যার ফলে ভারতে বেশ কিছু জলবায়ু অঞ্চল দেখা যায়। কর্কট ক্রান্তি রেখার যে দক্ষিণের অংশটা, অর্থাৎ আমাদের ভারতের যে দক্ষিণ অংশটা, সেই জায়গাতে দেখা যায় ক্রান্তীয় অঞ্চল। এখানে দেখা যায় ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চল কি? কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার আশেপাশের যে জায়গাগুলো, সেইখানে যে জলবায়ু দেখা যায় তাকে বলা হয় ক্রান্তীয় জলবায়ু। তো এই জায়গাটাতে ভারতের যে দক্ষিণ অংশটা, সেইখানে আমরা দেখতে পাবো ক্রান্তীয় জলবায়ু। ওকে, যেহেতু কর্কট ক্রান্তি রেখা মাঝখান দিয়ে গেছে, সেই জন্য আমরা এই ভারতের দক্ষিণ অংশে দেখবো ক্রান্তীয় জলবায়ু। এবার যখনই আমরা ভারতের উত্তর দিকে যাব, তখন আমরা দেখব যে জলবায়ু চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? আমরা প্রথমে পাবো উপক্রান্তীয় জলবায়ু। উপক্রান্তীয়, তারপরে পাবো নাতিশীতোষ্ণ জলবায়ু। নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ জলবায়ু। তাহলে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি ক্রান্তীয় জলবায়ু, উত্তর ভারতে যত এগোবো পাবো উপক্রান্তীয় জলবায়ু, আরো যখন উপরে যাব পাবো নাতিশীতোষ্ণ জলবায়ু। তো এই কারণটা কি? এইটার কারণ হচ্ছে অক্ষরেখা।
অক্ষাংশগত অবস্থানে আমরা এই ধরনের জলবায়ু অঞ্চলগুলো ভারতের উপর দেখতে পাই। এবার হচ্ছে নেক্সট উপাদান হচ্ছে 2 নম্বর উচ্চতা। উচ্চতা বলতে কোথা থেকে উচ্চতা? সমুদ্রতল থেকে উচ্চতা। সমুদ্রতল থেকে সমুদ্রতলের কাছাকাছি যে জায়গাগুলো অবস্থান করবে সেখানে উষ্ণতা কম হবে। সমুদ্রতল থেকে যত বেশি উপরের দিকে ওঠা যাবে তত উষ্ণতা, সরি একটু গুলিয়ে গেল, সমুদ্র তল যে অঞ্চলটা হবে, যেখানে সমুদ্রের সমানে অবস্থান করবে কোনো একটা জায়গায়, সেখানে উষ্ণতা বেশি হবে। যত আমরা সমুদ্র তল থেকে উপরের দিকে যাব তত আমরা অনুভব করব যে উষ্ণতা কমে যাচ্ছে। এই কারণে আমরা কলকাতায় বসে বা পশ্চিমবঙ্গের যে সমভূমি অঞ্চল রয়েছে সেখানে বসে যতটা গরম হয়, আমরা যদি দার্জিলিং পার্বত্য অঞ্চলে যাই তত আমাদের আরাম লাগতে শুরু করে, আমাদের ঠান্ডা লাগতে শুরু করে। হিমালয় পার্বত্য অঞ্চলে যদি দক্ষিণ ভারতে দেখো উষ্ণতা অনেক বেশি, যদি আমরা হিমালয় পার্বত্য অঞ্চলে যাই উষ্ণতা অনেক কম। তো এইটা নির্ভর করে কিসের জন্য? উচ্চতার উপর। আর ভারতে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে উচ্চতা সমুদ্রতল থেকে অনেকটা বেশি, আবার এমন জায়গা রয়েছে যেখানে সমুদ্রতলের সমানে উচ্চতা অবস্থিত। তো সেই জিনিসগুলো ভারতের জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে। তো এটাও একটা জলবায়ুর উপাদান। 3 নম্বর উপাদান হচ্ছে সমুদ্রের প্রভাব। সমুদ্র, একটা জায়গা সমুদ্র থেকে কতটা দূরত্বে অবস্থিত সেইটা ঠিক করবে যে সেই জায়গায় জলবায়ু কেমন হবে। আমরা যদি দক্ষিণ ভারতের দিকটা দেখি, দক্ষিণ ভারতের 3 দিকেই রয়েছে সমুদ্র। দক্ষিণ ভারতের 3 দিকেই রয়েছে সমুদ্র, সেই কারণে দক্ষিণ ভারতে আমরা দেখব সমভাবাপন্ন জলবায়ু। এরকম দেখবো সমভাবাপন্ন। তেমনি ভাবে আমরা যদি দক্ষিণ ভারত থেকে একটু দূরের দিকে যাই, মধ্য ভারতে যাই, মধ্য ভারতে গেলে দেখব যে জলবায়ু হয়ে যাচ্ছে চরম ভাবাপন্ন, কারণ সেখানে কাছাকাছি কোনো সমুদ্র নেই। তো সমুদ্রের কাছাকাছি অঞ্চলে হবে সমভাবাপন্ন জলবায়ু, সমুদ্র থেকে দূরে দূরে হবে চরম ভাবাপন্ন জলবায়ু। 3 নম্বর প্রভাব এটা। 4 নম্বর প্রভাব হচ্ছে, 4 নম্বর উপাদান হচ্ছে পর্বতের অবস্থান। পর্বতের অবস্থান, পর্বত কিভাবে অবস্থান করছে তার উপর নির্ভর করবে জলবায়ু কিরকম হবে। আমি যদি ম্যাপটা একটু ক্লিয়ার করি, ক্লিয়ার। পর্বতের অবস্থান ব্যাপারটা কি? যেখানে পর্বত থাকবে সেখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত হবে, সেই জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। আমাদের দেশে বৃষ্টিপাত মেন যেটা হয় সেটা হয় কিসের জন্য? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য। হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তো হিমালয় পর্বত যেহেতু ভারতে এইভাবে অবস্থান করছে, সেই কারণে ভারতের এই অঞ্চলে এই মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে ভারতের ওপর বৃষ্টিপাত ঘটাচ্ছে। তেমনি ভাবে হিমালয় পর্বত অবস্থান করছে বলে সাইবেরিয়ার যে শুষ্ক শীতল বাতাস সেটা ভারতের মধ্যে প্রবেশ করতে পারছে না। যদি হিমালয় না থাকতো তাহলে হয়তো ভারত পুরো মানে ভারতে একটা শীতকালে কি হতো, বরফ জমে থাকতো। পুরো সমভূমি অঞ্চলে এই সমস্ত অঞ্চলে হয়তো বরফ জমে থাকতো। উত্তর ভারতে, পশ্চিমবঙ্গের উত্তরে তো এই জায়গাতে বরফ জমে থাকতো। এই জিনিসটা হয় না, তার কারণ হচ্ছে সাইবেরিয়ার বাতাসকে বাধা দিচ্ছে হিমালয়, একটা পাঁচিলের মতো কাজ করছে। আবার আমরা যদি দক্ষিণ ভারতে দেখি, এখানে রয়েছে কি? পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে মৌসুমী বায়ু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তো এই জায়গাটাতে বৃষ্টিপাত হওয়ার কারণ হচ্ছে এখানে এই পশ্চিমঘাট পর্বত অবস্থান করছে। এইখানে রয়েছে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়, তাতে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টি হয়। চেরাপুঞ্জি মৌসিনরাম যে অঞ্চলটা, সেই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণ ওখানে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় রয়েছে। আবার রাজস্থানে এখানে রয়েছে বিন্ধ্য পর্বত, কিন্তু বিন্ধ্য পর্বত এমন ভাবে অবস্থান করছে, সেটা উত্তর দক্ষিণে অবস্থান করছে, নর্থ সাউথ অবস্থান করছে, যার ফলে মৌসুমী বায়ু এখানে বাধাপ্রাপ্ত হতে পারছে না, যে কারণে রাজস্থানে বৃষ্টিপাত হয় না, যে কারণে রাজস্থান একটি মরুভূমি অঞ্চল। তো পর্বতের অবস্থান ঠিক করে দেবে যে কোনো একটা জায়গায় জলবায়ু কেমন হবে। ওকে, এবার 4 নম্বর উপাদান, 5 নম্বর হচ্ছে উপাদান মৌসুমী বায়ু।
মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু আমাদের জলবায়ুকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে এবং এই কারণে বলা হয় ভারত হচ্ছে মৌসুমী বায়ুর দেশ। মৌসুমী বায়ু সম্পর্কে ডিটেলস আলোচনা একটু পরেই করব। তো এখানে আর নতুন করে কি মানে আলাদা করে বলছি না, কারণ এই পুরো ব্যাপারটাই আবার আলোচনা করব। মৌসুমী বায়ু কি, কেন এই মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। তো জলবায়ুর আরো একটা উপাদান হচ্ছে, ভারতের জলবায়ুর আর একটা উপাদান হচ্ছে মৌসুমী বায়ু। তো এই পাঁচটা জিনিস আমাদের দেশের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এবার হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু, ফার্স্ট অফ অল এই মৌসুমী মৌসুমী শব্দটার এসছে একটা আরবি শব্দ থেকে, যেটা হচ্ছে মৌসম। মৌসম শব্দের অর্থ হচ্ছে ঋতু। এই ঋতু শব্দটা হচ্ছে আরবি শব্দ মৌসম, সেখান থেকে মৌসুমী বায়ু নামকরণ করা হয়েছে। কারণ আমরা যে বায়ুটা নিয়ে কথা বলতে চলেছি সেটা বছরের একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট পথে প্রবাহিত হয়। নির্দিষ্ট সময় বা বলতে পারো নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট পথে প্রবাহিত হয় বলে একে বলা হচ্ছে মৌসুমী বায়ু। ভারতের ওপর দু ধরনের মৌসুমী বায়ু প্রবাহিত হয়। একটা হচ্ছে ফার্স্ট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এবং সেকেন্ড উত্তর পূর্ব মৌসুমী বায়ু। উত্তর পূর্ব মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে। এই বায়ুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং এই বায়ুটার কারণেই ভারতে অধিকাংশ বৃষ্টিপাতটা ঘটে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ভারতে অধিকাংশ বৃষ্টিপাত ঘটে। অন্যদিকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে প্রবাহিত হয়। এই বায়ুটা যেহেতু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয় সেই জন্য এতে জলীয় বাষ্প থাকে না, সেই কারণে এর মাধ্যমে বেশি বৃষ্টিপাত হয় না। আর এই মৌসুমী বায়ুর জন্যই ভারতে ঋতু পরিবর্তন হয়। ভারতে আমরা যে যে ঋতুগুলো দেখি, গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু, শীত ঋতু, এইগুলো হয় মৌসুমী বায়ু কখন আসছে কখন যাচ্ছে সেই সমস্তর উপর নির্ভর করে। এই জিনিসটাই আমাদের আজকের টপিক, এইটাই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারে পড়ার মতো বিষয়। তো আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ঋতু পরিবর্তন, বা বলা যেতে পারে ঋতু পর্যায়। ঋতু পর্যায়, ঋতু পর্যায় মানে বিভিন্ন ঋতু। আমাদের দেশে যে ঋতুগুলো দেখা যায় তাকে চারটে ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে গ্রীষ্ম ঋতু, সেকেন্ড হচ্ছে বর্ষাকাল বা বর্ষা ঋতু, তারপর হচ্ছে শরৎ ঋতু, তারপর হচ্ছে শীত। হেমন্ত আর বসন্ত অ্যাকচুয়ালি যে দুটো দেখা যায় সেই দুটো ঋতুর মধ্যে পড়ে না, অল্প সময়। যাই হোক, প্রথম আমরা জানবো যেটা গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু, সরি ঋতু। ফার্স্ট অফ অল এই গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু হয় কেন, ভারতে গরম পড়ে কেন? এর জন্য আমাদের একটা গ্লোব দরকার, মানে একটা গ্লোব আঁকা দরকার। ধরো এটা আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী, কিছুটা হয়েছে। যেটা একটু আগে বলছিলাম, আমার তিনটে রেখা সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে 0°, যার নাম হচ্ছে নিরক্ষরেখা। এটা হচ্ছে 23.5°, যার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। 23.5° নর্থ কর্কট ক্রান্তি রেখা, এবং এটা হচ্ছে 23.5° দক্ষিণ সাউথ, এটা মকর রেখা। সূর্য সবসময় এই তিনটে রেখার মধ্যে লম্বভাবে কিরণ দেয়। এইখানে কোনো সময় দেয়, দিয়ে আস্তে আস্তে এইদিকে সরতে থাকে, দিয়ে এই জায়গাতে কোনো সময় দেয়, অর্থাৎ মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, আবার মকর ক্রান্তি রেখা থেকে উত্তর দিকে সরতে থাকে, এক সময় কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। মাঝখানের এইটুকু জায়গার মধ্যে সূর্য লম্বভাবে কিরণ দেয়, আর কোনো জায়গাতে লম্বভাবে কিরণ দেয় না। সূর্যের লম্বভাবে কিরণ করতে পায় না, দক্ষিণের দিকে কোনোদিনই সূর্যের লম্বভাবে কিরণ পায় না।
এইটুকু জিনিস বোঝার পরে আমরা এবার যাব গ্রীষ্ম ঋতু কেন তৈরি হয়। গ্রীষ্ম ঋতু বা গ্রীষ্মকাল কোন সময়টাতে দেখা যায় ভারতে? ভালো করে দেখবে মার্চ মাস থেকে আস্তে আস্তে গরম পড়া শুরু হয়। যদিও এবছরে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারিতেই গরম পড়া শুরু হয়ে গেছিল, কিন্তু মেনলি আবহাওয়া পরিবর্তন হয়েছে বা যে কারণে কি বলা যেতে পারে দূষণের কারণে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বাদ দিচ্ছি, কিন্তু নর্মালি যেটা হয় মার্চ মাস থেকে গরম পড়তে শুরু করে এবং থাকে মে মাস পর্যন্ত। এই সময়টাকে আমরা বলি গ্রীষ্ম ঋতু বা গ্রীষ্মকাল। যেটা একটু আগে বললাম যে সূর্যের লম্বভাবে কিরণ এইটুকু জায়গার উপরেই পড়ে এবং মার্চ থেকে মে মাস যে সময়টা ভারতে গ্রীষ্মকাল থাকে সেই সময় সূর্যের যে লম্বভাবে কিরণ সেটা এই উত্তর গোলার্ধ বেশি পরিমাণে পায়। এটা উত্তর গোলার্ধ আর এটা দক্ষিণ গোলার্ধ। তো সূর্য কিরণ উত্তর গোলার্ধ বেশি পরিমাণে পায়। স্বাভাবিকভাবে তার ফলে যেটা হয় সেটা হচ্ছে উত্তর গোলার্ধ হয়ে যায় গরম গরম এবং এবং শীত। দক্ষিণ গোলার্ধ এই সময়টাতে মার্চ থেকে মে মাসে দক্ষিণ গোলার্ধ হয়ে যায় ঠান্ডা ঠান্ডা। তাহলে এই সময়টাতে উত্তর গোলার্ধে থাকে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে থাকে শীতকাল। আমরা রয়েছি কোথায়? উত্তর গোলার্ধে। ভারত এরকম জায়গায় অবস্থান করছে, মাঝখান দিয়ে যাচ্ছে, ভারতের মাঝখান দিয়ে যাচ্ছে এই রেখাটা কর্কট ক্রান্তি রেখা। তো ভারত মোটামুটি উত্তর গোলার্ধ মানে ভারত উত্তর গোলার্ধে অবস্থান করছে এবং মার্চ থেকে মে মাসে এই কারণে গ্রীষ্মকাল দেখা যায়। আর এই যে এই শিফটটা যে সূর্য কিরণ একসময় মানে এইটুকু জায়গার মধ্যেই যে লম্বভাবে কিরণ দেয় সেটাকে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বলা হয়। আমি প্রাকৃতিক ভূগোল পড়িয়েছি, সেখানে ডিটেলসে আলোচনা করেছি। তো এইখানে আর সেইগুলো আলাদা করে আলোচনা করবো না, শুধু টার্মগুলো বলতে বলতে যাব। আশা করছি তোমরা জানবে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। তো এই এই সময়টাতে মার্চ থেকে মে মাস যে সময়টা গরম কাল পড়ে, তো সেই সময় সূর্যের উত্তরায়ণ শুরু হয়ে যায়, যার ফলে উত্তর গোলার্ধ গরম হয়ে যায় এবং আমাদের এখানে পড়ে যায় গ্রীষ্মকাল। এক্স্যাক্টলি সেম এই জিনিসটাই দেখবে দক্ষিণ গোলার্ধে যদি চলে যাই এই সময় বলতে হবে যে দক্ষিণ গোলার্ধে যে দেশগুলো রয়েছে সেখানে রয়েছে শীতকাল। ক্লিয়ার? যেহেতু আমরা উত্তর গোলার্ধ অবস্থিত, ভারত এখানে অবস্থিত, তো আমরা শুধু উত্তর গোলার্ধ নিয়েই কথা বলবো। তো এই সময় হয় গ্রীষ্মকাল। তো মার্চ মাসের প্রথম থেকেই ভারতের উষ্ণতা বাড়তে শুরু করে, যেটা তোমরা এখনই অনুভব করতে পারছো যে উষ্ণতা খুব বেশি পড়ে যাচ্ছে। আর ভারতের মোটামুটি গড় উষ্ণতা থাকে 32 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হচ্ছে গড় গড় উষ্ণতা। এবার কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম হয়। যেমন আমরা যদি দক্ষিণ ভারতে যাই, একটু আগে পড়ে এলাম যে দক্ষিণ ভারতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। ওখানে মোটামুটি উষ্ণতা থাকে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটাই উত্তর ভারতে এবং উত্তর পশ্চিম অংশে চলে যায় 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই রাজস্থান অঞ্চলটা ভারতের যে উত্তর পশ্চিম, শুধু রাজস্থান বললে ভুল হবে, ভারতের উত্তর পশ্চিম অংশে উষ্ণতা হয় প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই জায়গাটা ভারতের উষ্ণতম অঞ্চল। রাজস্থান, এই সমস্ত অঞ্চলগুলো, গুজরাটের একটা অংশ, হরিয়ানা, এই সমস্ত জায়গা, দিল্লি। তো এই জায়গাতে উষ্ণতা মোটামুটি 48 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। এবার যেহেতু ভারতের এই উত্তর পশ্চিম অংশটায় উষ্ণতা খুব বেশি অন্যান্য জায়গার থেকে বেশি থাকে, এই জায়গাতে তৈরি হয় একটা নিম্নচাপ কেন্দ্র। যে নিম্নচাপ কেন্দ্রই পরবর্তীকালে মৌসুমী বায়ুকে টেনে আনবে। আপাতত এখন এখানে একটা নিম্নচাপ কেন্দ্র তৈরি হচ্ছে, যেটা খুব বেশি পাওয়ারফুল নয়। উষ্ণতা প্রচন্ড বেশি হয়ে যাওয়ার কারণে এই জায়গাতে একটা তৈরি হয়েছে নিম্নচাপ কেন্দ্র। নিম্নচাপ কেন্দ্রের ফলে কি হয়, যেখানে নিম্নচাপ কেন্দ্র হবে, এটা ধরো একটা নিম্নচাপ তৈরি হয়েছে, নিম্নচাপ, তাহলে কি হবে, আশেপাশে যেখানে উচ্চচাপ রয়েছে, উচ্চচাপ অঞ্চল থেকে ঠান্ডা এবং ভারী বাতাস এই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসবে। এগুলো আমি প্রাকৃতিক ভূগোলে পড়ে এসেছি, কারণ নিম্নচাপ অঞ্চলটাতে বায়ু হালকা হয়ে উপর দিকে উঠে যায়, আর হালকা হয়ে উপর দিকে ওঠার ফলে সেই জায়গাতে একটা শূন্যতা তৈরি হয়। আর সেই শূন্যতা পূরণ করার জন্য যেখানে উচ্চচাপ অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে বায়ু, যেগুলো ঠান্ডা এবং ভারী বায়ু, ছুটে আসে এই নিম্নচাপ কেন্দ্রকে পূরণ করতে। তো ভারতের ওপরে এই সময় এই ভারতের উত্তর পশ্চিম অংশে এখানে একটা নিম্নচাপ কেন্দ্র যখন তৈরি হচ্ছে, তখন আশেপাশের থেকে ঠান্ডা বাতাস এই জায়গাটাকে পূরণ করার জন্য ছুটে আসতে শুরু করে।
এই জিনিসটাই আস্তে আস্তে আরো স্ট্রং হবে, এই নিম্নচাপ কেন্দ্র প্রচন্ড বেশি স্ট্রং হয়ে যাবে, তখন মৌসুমী বায়ুকে দূর থেকে টেনে আনবে, যেটা একটু পরে আমি যাচ্ছি। কিন্তু এখন থেকেই আস্তে আস্তে এই যে নিম্নচাপ কেন্দ্রটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে গরমকাল যখনই ভারতে পড়ে যায় তখন থেকে, যখন এই উত্তর পশ্চিম অংশে উষ্ণতার পরিমাণ বেড়ে যায় তখন থেকে। এবার এই গ্রীষ্মকালে যে মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত, ঝড়, এইরকম জিনিসগুলো আমরা দেখতে পাই। মেনলি এই ঝড়গুলো ভারতের ওপর এই সময় যে ঝড়গুলো দেখা যায় সেগুলো উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে এগুলোকে নর্থ ওয়েস্টার বলা হয়। নর্থ ওয়েস্টার, ওকে, নর্থ ওয়েস্টার বলা হয়। আর স্থানীয় কিছু কিছু জায়গাতে ছোট ছোট নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, যার ফলে কিছু স্থানীয় ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যায়। যেমন তোমরা জানো যে পশ্চিমবঙ্গে আমরা একটা এই সময় ঝড় বৃষ্টি হয় জানি, সেটার নাম হচ্ছে কাল বৈশাখী। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। কাল বৈশাখী। আসামে দেখা যায় বরদই চিলা, বরদই চিলা। কেরল এবং পশ্চিম উপকূলে এটাকে আম্রবৃষ্টি বলা হয়। মোটামুটি এই কেরল পশ্চিম উপকূলে এরকম ধরনের ঝড় বৃষ্টিকে, যে ছোট ছোট নিম্নচাপ কেন্দ্র তৈরি হয় যার ফলে যে ঝড় বৃষ্টিটা হয়, যেমন আমরা কালবৈশাখী দেখছি পশ্চিমবঙ্গে, তেমনি ভাবে কেরল এই সমস্ত জায়গাতে বলা হয় আম্রবৃষ্টি। কর্ণাটক অঞ্চলে এটাকে বলা হয় চেরি ব্লসম বা কফি বৃষ্টি, কফি বৃষ্টি, বা এটার আর একটা নাম হচ্ছে চেরি ব্লসম, একই নাম চেরি ব্লসম। কারণ হচ্ছে এই জায়গাতে খুব কফি চাষ ভালো হয় এবং এই বৃষ্টিটার কারণে কফি চাষের খুব সুবিধা হয়, ভালো হয়, সেই জন্য এই বৃষ্টিটাকে কফি বৃষ্টি বা চেরি ব্লসম বৃষ্টিপাত বলা হয়। এই প্রত্যেকটার মাধ্যমে বৃষ্টি হয়, এগুলো শুষ্ক নয়। যেহেতু তোমরা ভালো করে দেখতে পাচ্ছ খুব কাছাকাছি এই যে যে জায়গাগুলোতে আমি মার্ক করলাম, বরদই চিলা, কাল বৈশাখী, কফি বৃষ্টি, আম্রবৃষ্টি, প্রত্যেকটাই সমুদ্র উপকূলে হয়, সমুদ্র উপকূলে অবস্থিত। তার ফলে এই বৃষ্টিগুলোর, এই ঝড়গুলোর মাধ্যমে বৃষ্টি হয়। কিন্তু এই পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে এই সময়ে একটা ধুলোর ঝড় দেখা যায়, যার মাধ্যমে বৃষ্টি হয় না, খুব শুষ্ক হয় এই বাতাসটা, ঝড়ের মতো বেগে এটা বয়, কিন্তু তাতে কোনো বৃষ্টি হয় না, শুধু ধুলো থাকে। তার কারণ হচ্ছে এইখানে কোনো নেই, কি বলে, সমুদ্র নেই। আর এখন যে এখানে নিম্নচাপ কেন্দ্রটা তৈরি হয়েছে সেটা এতটা বেশি স্ট্রং নয় যে আমাদের মৌসুমী বায়ুকে টেনে আনবে, তো এখানে শুধুমাত্র ধুলোর ঝড় সৃষ্টি হয় এই এর কারণে, নিম্নচাপের কারণে। কোন জায়গাতে? পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত অঞ্চলে একে আঁধি বলা হয়। ঠিক আছে, আঁধির মাধ্যমে কিন্তু ঝড় হবে না, মানে সরি, বৃষ্টি হবে না, কিন্তু ধুলোর ঝড় দেখা যায়। উত্তর ভারতের উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, হরিয়ানা, এই সমস্ত জায়গাতে একটা উষ্ণ তাপ প্রবাহ দেখা যায় যাকে লু বলা হয়। লু আবার কোনো ঝড় নয়। এখানে আঁধি যেমন কি, আঁধিতে বৃষ্টি হয় না কিন্তু ঝড়ের মতো হাওয়া বয়, তুমি বেরোতে পারবে না, বাইরে বেরোলে প্রচন্ড বেগে তোমাকে পিছনের দিকে ঠেলবে। কিন্তু লু এরকম হাওয়ার বেগ নয়, এটা একটা তাপ প্রবাহর মতো, মানে বেরোলে বুঝতে পারবে একটা খুব গরম যেন কিছু একটা আমার গায়ে লাগছে এরকম। যেমন কোনো সময় যদি এসির পিছনে দাঁড়াও, যেরকম একটা পাবে, একটা গরম হাওয়া গিয়ে লাগে, সেই রকম টাইপের একটা বাতাস এই লু এর মাধ্যমে হয়। এই উত্তর ভারতের মেনলি উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এই সমস্ত অঞ্চলে হয়, এটাকে বলা হয় লু। ক্লিয়ার? তো এই জিনিসগুলোই এখানে লেখা রয়েছে। দেখো, আঁধি কোথায় হয়? উত্তর পশ্চিম ভারতে, বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে হয়। কালবৈশাখী পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসামে এটা বরদই চিলা নামে পরিচিত। আম্রবৃষ্টি দক্ষিণ ভারতের কেরালা, কর্ণাটক উপকূলে হয়। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলেও এটাকে আম্রবৃষ্টি বলা হয়। কফি বৃষ্টি হয় কর্ণাটকে। লু হয় উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পাঞ্জাব, এই সমস্ত অঞ্চলে। আশ্বিনের ঝড়টা একটু পরে আসছি, বাকিগুলো এখান থেকে তোমরা দেখতে পেলে, লেখাও এখানে রয়েছে। ওকে, নেক্সট এবার আমরা চলে যাব হচ্ছে বর্ষাকালে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বর্ষা কেন হচ্ছে, আমি এটা একটু মুছে দিচ্ছি, এইটা মুছে দিয়ে এইখানটায় লিখছি। এটা বুঝতে পারছো যে ভারতে দু রকমের মৌসুমী বায়ু প্রবাহিত হয়, উত্তর পশ্চিম এবং দক্ষিণ,
উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম, যেটা একটু পরে আবার বুঝতে পারবে, তাই জন্য এটা মুছে দিলাম। ওকে, এবার আমরা আসবো বর্ষাকালে, মোস্ট ইম্পর্টেন্ট। বর্ষাকাল, সরি, বর্ষাকাল কেন হয়, বর্ষাকাল ভারতে কেন আসে? সেম একটা গ্লোব আমরা আঁকবো, ঠিকঠাক হলো না, যাই হোক বোঝার জন্য যথেষ্ট। এটা হচ্ছে গ্লোব, এটা আমি মুছে দিচ্ছি, ভালো লাগছে না ব্যাপারটা। এটা আমাদের পৃথিবী, এখান দিয়ে রয়েছে কর্কট ক্রান্তি রেখা, এখানে রয়েছে নিরক্ষরেখা, এখানে রয়েছে মকর ক্রান্তি রেখা। একটু আগে বললাম সূর্যের যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, সূর্য কিরণ এইটুকু অঞ্চলের মধ্যেই লম্বভাবে পড়ে সারা বছর ধরে। 21শে জুন, 21শে জুন তারিখে সূর্যরশ্মি লম্বভাবে এই কর্কট ক্রান্তি রেখার উপরে পড়ে। 21শে জুনের পর থেকে আস্তে আস্তে এটা দক্ষিণ দিকে চলতে শুরু করবে। যাই হোক, 21শে জুন তারিখে সূর্যরশ্মি লম্বভাবে এই কর্কট ক্রান্তি রেখার উপর পড়ে, তার ফলে এই উত্তর গোলার্ধ সব থেকে বেশি গরম এই সময়টাতে হয়ে যায়। ভারত অবস্থিত কর্কট ক্রান্তি রেখার উপর, ভারত এই সময় প্রচন্ড বেশি গরম হয়ে যায়। এবং আমরা একটু আগে দেখলাম যে ভারতের উত্তর পশ্চিম অংশে একটা নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়েছিল, যেটা খুব একটা শক্তিশালী ছিল না তখন। কিন্তু এই সময় যেহেতু উষ্ণতা খুব বেশি বৃদ্ধি পেয়ে যায়, তার ফলে এই যে নিম্নচাপ অঞ্চলটা তৈরি হয়েছিল সেটা খুব বেশি স্ট্রং হয়ে যায়, এবং এই নিম্নচাপ কেন্দ্রটা এতটাই বেশি স্ট্রং হয়ে যায়, উচ্চচাপ অঞ্চল থেকে ঠান্ডা বাতাস এখানে মানে ছুটে আসে এই জায়গাটা ফিল আপ করার জন্য। এবার সেই উচ্চচাপ কেন্দ্রটা কোথায় তৈরি হয়? মকর ক্রান্তি রেখার উপরে। কর্কট ক্রান্তি রেখায় যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে, মকর ক্রান্তি এই সময়টা এই দক্ষিণ গোলার্ধ সব থেকে ঠান্ডা হবে, আর দক্ষিণ গোলার্ধে সেই সময় যে ঠান্ডা বাতাস মকর ক্রান্তি রেখার উপর যে উচ্চচাপ কেন্দ্রটাতে তৈরি হয়েছে সেটা ছুটে আসে এইরকম এই নিম্নচাপ কেন্দ্রটাকে ফিল আপ করার জন্য, মানে সেখান থেকে বাতাস ছুটে আসে নিম্নচাপ কেন্দ্রটাকে ফিল আপ করার জন্য। এবং এই বায়ুটাকে যেটা এখানে ছুটে আসছে সেটাকেই আমরা বলি মৌসুমী বায়ু। এটা যেহেতু দক্ষিণ পশ্চিম দিক থেকে এরকম ভাবে আসছে, সেই জন্য আমরা এটাকে বলবো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কারণ বায়ু প্রবাহের নাম দেওয়া হয় যে দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকের নাম অনুসারে। যেহেতু এটা এই দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে, সেই জন্য এটাকে আমরা বলবো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অধিকাংশ যে পথটা সেটা রয়েছে সাগরের ওপরে, সমুদ্রের ওপরে, যার ফলে এই বায়ুটা প্রচন্ড বেশি জলীয় বাষ্প সংগ্রহ করে এবং সেই জলীয় বাষ্পই এনে আমাদের দেশের ওপর ফেলে দেয়, যেটাই আমরা বলি বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে। এবার এই জায়গাটা একটু মুছবো। এখানে রয়েছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের একদম এই দক্ষিণ অংশটাতে বাধাপ্রাপ্ত হয়ে এই বায়ুটা দুটো শাখায় বিভক্ত হয়ে যায়। একটা দেখতে পাচ্ছ এইভাবে ঘুরে এইভাবে ঢুকছে, এটাকে আমরা বলবো দক্ষিণ পশ্চিম আরব এই বঙ্গোপসাগরীয় শাখা। আরেকটা শাখা এইভাবেই ঢুকে যাচ্ছে, যেটাকে আমরা বলছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা, যেটা সাগরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো ফার্স্টেই আরব সাগরীয় শাখাটা সম্পর্কে জানতে হবে। আরব সাগরীয় শাখায় ফার্স্ট ভারতের মধ্যে প্রবেশ করে, কারণ একদম প্রথমেই ভারতের এই পশ্চিম উপকূল পেয়ে যায়, সেটা ঢুকে পড়ে ভারতের মধ্যে। আর যে বঙ্গোপসাগরীয় শাখাটা সেটা একটু ঘুরে আর কিছুদিন পরে গিয়ে ভারতের মধ্যে প্রবেশ করবে। তো আরব সাগরীয় শাখা মোটামুটি জুন মাসের প্রথম থেকেই ভারতের মধ্যে প্রবেশ করতে শুরু করে, এবং জুন মাসের প্রথম সপ্তাহতেই এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে ভারতের এই পশ্চিম উপকূলে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এই শাখাটা যখন এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল পেরিয়ে ভেতরের দিকে ঢোকে, তখন কি হচ্ছে, তাতে আর জলীয় বাষ্প থাকছে না। প্রথম কথা তো এটাই।
এবং সেকেন্ড, এই ভারতের এই অংশটাতে, এই অংশগুলোতে কোনো পর্বত না থাকায় সেখানে বাধাপ্রাপ্ত হতে পারছে না, যার ফলে এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না। এই কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিম উপকূলে তৈরি করেছে, পশ্চিম উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, আর যখনই পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে তখন সেটা আর বৃষ্টিপাত ঘটায় না। সেই কারণে পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢালে তৈরি হয়েছে বৃষ্টির ছায় অঞ্চল, যেখানে পশ্চিম উপকূলে 200 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, সেখানে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিপাত হয় মাত্র 20 থেকে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত। সরি, আরেকটু বেশি হবে, 30 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাত। তো এই অঞ্চলে তৈরি হয় একটা বৃষ্টির ছায় অঞ্চল। এবার এই আরব সাগরীয় শাখা যত উত্তরের দিকে অগ্রসর হয় তত তার জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, কারণ অধিকাংশ যে জলীয় বাষ্পটা সে সংগ্রহ করে এনেছিল সেটা এই পশ্চিম উপকূলেই ঢেলে দেয়, তাতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। যত উত্তরের দিকে যায় তত তাতে জলীয় বাষ্পের পরিমাণ কম হয়, সেই কারণে উত্তরের দিকে যতই করছে তত বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। এরকম ভাবে যদি আমরা রাজস্থানের দিকে দেখি, রাজস্থানের কাছে যখন এই বায়ুটা পৌঁছচ্ছে তখন তার মধ্যে জলীয় বাষ্প আর অবশিষ্ট থাকছে না, তার ফলে রাজস্থানে বৃষ্টিপাত হয় না। সেকেন্ড ব্যাপার, রাজস্থানে কোনো পর্বত শ্রেণী নেই, একটাই পর্বত শ্রেণী রয়েছে যেটা বিন্ধ্য পর্বত শ্রেণী, যেটা উত্তর দক্ষিণে বিস্তৃত, সেখানে বাধাপ্রাপ্ত হতে পারছে না। এইভাবে বায়ুটা সোজা বেরিয়ে যাচ্ছে, কোথাও বাধাপ্রাপ্ত না হতে পারার কারণে রাজস্থানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, এবং সেই কারণে রাজস্থানে তৈরি হয়েছে থর মরুভূমি। মরুভূমি অঞ্চলে এই বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, 10 সেন্টিমিটার বা তার কম বৃষ্টিপাত হয়। এই অঞ্চলটা ভারতের সব থেকে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। অন্যদিকে যে বঙ্গোপসাগরীয় শাখাটা রয়েছে সেটা একটু ঘুরে বঙ্গোপসাগরের ওপর দিয়ে পশ্চিমবঙ্গ, আসাম এই সমস্ত অঞ্চলের মধ্যে প্রবাহিত হয় এবং হিমালয়ের ঢালে বাধাপ্রাপ্ত হয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায়। উত্তর পূর্বে এইরকম জায়গায় রয়েছে গারো-খাসি জয়ন্তিয়া পাহাড়। গারো-খাসি জয়ন্তিয়া পাহাড়ে এই বঙ্গোপসাগরীয় শাখা বাধাপ্রাপ্ত হয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, এবং সেই কারণে মেঘালয়ের যে চেরাপুঞ্জি মৌসিনরাম অঞ্চলটা রয়েছে সেখানে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে। আবার এখানেও সেম একটা বৃষ্টির ছায় অঞ্চল তৈরি হয়েছে। এই খাসি পাহাড় অতিক্রম করে যখন এই বায়ুটা আরো উত্তর দিকে যায় সেখানে পড়ে যাচ্ছে শিলং মালভূমি। এই শিলং মালভূমি অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় না, সেইখানে তৈরি হয়েছে একটা বৃষ্টির ছায় অঞ্চল। ওকে, তো এই কারণে হচ্ছে ভারতে বৃষ্টিপাত হয়। আমাদের এখানে একটা আমি নোটস বানিয়েছি যেখানে কিছু কিছু জিনিস এখান থেকে দেখতে হবে। ভারতে কেরল রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত হয় 1 জুন। ওকে, ভারতের বৃষ্টির ছায় অঞ্চল মেঘালয়ের রাজধানী শিলং পাহাড়ে অবস্থিত। বললাম এখানে কেন বৃষ্টির ছায় অঞ্চল তৈরি হয়েছে, এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল এখানে কেন হচ্ছে সেটাও একটু আগে বললাম। ভারতের তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি মৌসিনরাম, যেখানে 11,878 মিলিমিটারে লেখা রয়েছে। মোটামুটি 1200 থেকে 1400 সেন্টিমিটার বৃষ্টিপাত এখানে হয়, যেটা পৃথিবীর থেকে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে জয়সালমীর, যেখানে বার্ষিক 10 সেন্টিমিটার বা তারও কম বৃষ্টিপাত হয়। ভারতের উষ্ণতম অঞ্চল, এটা বাদ চলে গেছিল তখন, কোথায় উষ্ণতম অঞ্চল, সেটা হচ্ছে রাজস্থানের পালোডি 51 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ভারতের শীতলতম অঞ্চল হচ্ছে জম্মু কাশ্মীরের দ্রাস, যেখানে -50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়েছে, মানে রেকর্ড করা হয়েছে। ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট 1875 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত এবং এর বর্তমান নাম মৌসুম ভবন। এর মাধ্যমে এরাই ভারতের আবহাওয়া, জলবায়ু এই সমস্ত বিষয়ে কাজকর্ম করে। ক্লিয়ার? আজকে এই অবধি রাখছি। নেক্সট যে জিনিসগুলো রয়েছে সেটা পরের দিন বোঝাবো। এই অবধি আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর নেক্সট ক্লাসে আমরা বাকি যে ঋতুগুলো রয়েছে সেগুলো দেখবো, আর ভারতের যে এগুলো রয়েছে, জলবায়ু অঞ্চলগুলো রয়েছে, যে ভাগগুলো করা হয় সেইগুলোকে দেখবো। ওকে, যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো বা টেলিগ্রামে জানাতে পারো। এই পিডিএফটা এখন দেবো না, দুটো ক্লাস একসাথে করে
মানে বাকি যেটুকু অংশ জলবায়ুর উপর রয়েছে সেটুকু কমপ্লিট করে তারপরে পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। ওকে, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং কি যদি অসুবিধে থাকে কোনো জানাতে পারো, আমি পরের দিনের ক্লাসে সেটা আবার বুঝিয়ে দেবো। আর নেক্সট ক্লাসে আমরা বাকি জিনিসটা কমপ্লিট করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।